বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলন হাইজ্যাক করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন দেয়া। আমরা প্রত্যাশা রাখছি যত দ্রুত সম্ভব তারা সেটা করবেন। অন্যদিকে জামায়াতের আমির বলছেন, আগে উপযুক্ত সংস্কার, তারপর নির্বাচন। রাজনৈতিক অঙ্গনের এই মত পার্থক্যকে কেন্দ্র করে নির্বাচনের সমীকরণ কিভাবে মেলাবেন অন্তর্বর্তী সরকার, এসবই আজকের আলোচনা আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আস্থা অনাস্থার রাজনীতি, এই শিরোনামে আজকের আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন মীর শরফত আলী সপু, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপি। আরও আছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, কলামিস্ট, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা বলছিলাম যে রাজনৈতিক অঙ্গনের নির্বাচন কেন্দ্রিক মত পার্থক্য কিন্তু আমরা এখনো দেখছি না যে কোনো সমাধান সূত্রে পৌঁছাতে পারছে। এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার আসলে সমীকরণটা কিভাবে মেলাবে? না, আমি তো তেমন কোনো মত পার্থক্য দেখছি না। এগুলো খামগায় আমরা বলে না জল ঘোলা করে খায়, ওই অবস্থার মধ্যে গেছি আর কি। বা নির্বাচন তো অবশ্যম্ভাবী এবং এটা দিতে হবে, এবং এটা ডিসেম্বরেই হবে। খামগায় আমরা বিভিন্ন দল যার যার অবস্থান থেকে কথা বলতেছি, কিন্তু সব কিছুই শেষ হয়ে যাবে যখন রোডম্যাপটা দিয়ে দেবে। সমস্যাটা হচ্ছে রোডম্যাপ। আপনি নির্বাচনের রোডম্যাপটা দেন, তার আগে নানান কথাবার্তা বলে জটিল থেকে জটিলতার পরিস্থিতি সৃষ্টি করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি তো বলবো অনৈক্য সৃষ্টি করছে আপনাদেরকে এটা দায়িত্ব। কারা অনৈক্যের সৃষ্টি করছে? এই যে বর্তমান সরকার, সে এক এক দলকে এক এক ধরনের কথাবার্তা বলতেছে, কখনো প্রকাশ্যে বলতেছে, কখনো গোপনে বলতেছে। এগুলো তো ঠিক না। তারপরে যারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসবে আসুক, এটা নিয়ে এত দেরি করছেন কেন ভাই? তাড়াতাড়ি করেন, আমরা তো অপেক্ষায় আছি। হ্যাঁ, আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র নেতা, তারা রাজনৈতিক দল করবে, নির্বাচন করবে, ক্ষমতার অংশীদার হবে। আমরা তো এটা দেখতে চাই। এবং এই যে একটা নতুন রসায়ন তৈরি করলো তারা 52 থেকে 90, এর মধ্যে তো বহু আন্দোলন হয়েছে। কখনো তো এটা দেখি নাই যে ক্ষমতার অংশীদারিত্ব 52 ভাষা আন্দোলনে হয়েছে, 62 শিক্ষা আন্দোলনে হয়েছে, 69 মহান গণ অভ্যুত্থানে এত যাদের নেতা ছিল তারা কি ক্ষমতার অংশীদারিত্ব হয়েছে? সবাই কি 70 নির্বাচনে অংশগ্রহণ করেছিল? 90 যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারাও কি গিয়ে সবাই রাজনৈতিক দল করেছে? তো আপনাদের মধ্যে রাজনীতি করার অবশ্যই আপনাদের একটা অধিকার, আমার সাংবিধানিক অধিকার, এটাকে আমরা ওয়েলকাম করি। বিএনপিও ওয়েলকাম করেছে। একটু দ্রুত গতিতে করেন, কারণ এগুলো ধীরে স্থিরে করতে করতে তো মানে কি, মানে আমাদের মধ্যে যাতে অনৈক্য, ভিন্ন মত এগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে, এই জন্যই আমরা সবাই মিলে লেগে গেছি এটার জন্য। সুতরাং এখান থেকে বেরোতে গেলে আর কোনো উপায় নাই। আমাদের একটা গণতান্ত্রিক সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক দল, তারাই তো আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এই সরকার আসছে সাময়িক, এটা তো এত কিছু, এটা ক্যানভাস বড় করার তো আমরা কোনো কারণ দেখি না। কেন এত কিছুর মধ্যে আপনারা হাত দিচ্ছেন কেন? তাহলে রাজনৈতিক দলগুলো কিছুই করবে না, তাদের জন্য কিছুই রাখবেন না। বিএনপি তো আপনাদের আগেই 31 দফা দিয়ে বসে আছে। রাষ্ট্র মেরামতের কথা তারা বলছে, রাষ্ট্র সংস্কারের কথা বলছে, এটাকে তো আরো সমৃদ্ধ করা যাবে। তা আমরা কেন পিছু টান হয়ে যাচ্ছি? সবাইকে কাজ করতে দেন ভাই। আপনারা কোন কোন রাজনৈতিক দল আপনাদের আদর্শ, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে নামেন, আমরা একটু দেখি। জনগণই তো এটা ডিসাইড করবে। আমরা তো এই যে আপনি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচি, ইনক্লুডিং জামাত এবং আরো কিছু দল আছে, তারা তো আমি দেখি এই সরকারের ঘাড়ে চেপে বসেছে, এবং তারা এই সরকারকে দিয়ে যার যার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একটা মহা পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। এটা তো অবিশ্বাস্য। এরকম একটা আন্দোলনের পরে এত ত্যাগ তিতিক্ষা, এত সম্ভাবনা এবং দীর্ঘ 15 বছরের লড়াই সংগ্রাম, বিএনপি নেতাকর্মীদের এত তাদের যে আত্মত্যাগ, হ্যাঁ, এটাকে বাদ দিয়ে আপনি 2 মাসের আন্দোলন বা 36 জুলাইয়ের আন্দোলন, এটা তো হতো না, ওটা প্রেক্ষাপট যদি তৈরি না হতো। সুতরাং ভাই, যার যার অবস্থানে আছেন সবাই মিলে আমার দেশটা গড়তে হবে। এই ক্ষমতার মোহে আমরা একে অপরের প্রতি
যেন কাদা ছোড়াছুড়ি না করি। এগুলো তো 53 বছর আমরা করেছি। এই 53 বছরে যে অপসংস্কৃতি ছিল রাজনীতিতে, এবং পরের 15 বছর একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আমরা একটু মুক্ত পরিবেশে একটা অন্ধকারজনক যুগ থেকে আমরা আলোর দিশারি হয়ে আমরা অগ্রসর হতে চাই। সুতরাং আমার আবেদন হবে সবার কাছে, আমরা যেন অতিরিক্ত বিতর্ক সৃষ্টি না করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে সকলে মিলেমিশে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে, এবং সেই জায়গায় এই সরকারের মূল দায়িত্ব হবে যে একটি সুষ্ঠু নির্বাচন। আপনি নির্বাচনের কথা বলছিলেন, কিন্তু সংস্কার ইস্যুতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা করতে চায় অন্তর্বর্তী সরকার, এবং মার্চে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে আলোচনায় বসবে সরকার। আমি একটু জানতে চাই যে সংস্কারের বিষয়ে আসলে আপনি জুলাই চার্টারের কথা বলে আবার প্রোক্লেমেশন অফ রিভলিউশনের কথা বলার দরকারটা কি? প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স তো 10ই এপ্রিল হয়ে গেছে। একটা দেশের জন্য প্রোক্লেমেশন তাহলে প্রত্যেক ঘটনায় করতে হবে। 52তে একটা হবে, 62তে একটা হবে, 71 একটা হবে, 70 একটা হবে, এটা তো হয় না। সুতরাং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের হয়েছে। আপনি ডিক্লারেশন অফ জুলাই অভ্যুত্থান বলতে পারেন, সেটা তো আমরাও তো একটা তৈরি করেছি। আমরা যারা 42 দল একসাথে যুগপৎ আন্দোলন করেছি, বিএনপি সহ আমরা তো প্রস্তুত আছি। সুতরাং আপনাদেরকে তো আমরাও বাধা দেব না, আমাদের কর্মসূচিতেও আপনাদের বাধা দেওয়ার কিছু নেই। আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করে সবাই মিলে আমরা সংস্কার ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছালে আসলে অন্তর্বর্তী সরকার কতটুকু সংস্কার করবে? এটা বেশি করা সম্ভব না, এটা তাদের ম্যান্ডেটের বাইরে। এত ম্যান্ডেট তাদেরকেও দেয় না। এই যে ছাত্র সমাজ যে আন্দোলনটা করলো বৈষম্যের, তারা কি ছিল? এক দফা তাদের এই সমস্ত কর্মসূচিকে তারা দিয়েছিল জনগণের সামনে। এখন নতুন সব দাবি দেওয়া নিয়ে আসছে। তো হ্যাঁ, করেন, আপনি মাঠে করেন, আপনারা রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে মাঠে যাবেন, অন্যান্য রাজনৈতিক দলও যাবে, জামাতও যাবে, অসুবিধা তো নাই। সুতরাং ভোটে এটা ডিসাইড হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। জনাব মীর শরফত আলী, ক্ষমতা দখল করে রাখতে নতুন ফোন দিয়ে আসছে, আন্দোলন হাইজ্যাক করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কারা করছে এই চেষ্টা? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আজকের এই দেশ টিভিকে এবং আমার দেশ টিভি যে দর্শকরা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পূর্বে আমি বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমার দাদা সুব্রত দাদা, উনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ, উনি সুন্দর কথা বলেছেন। আমরা যে সংস্কারের কথা করি আসছে, এই সংস্কারটা আমরা 2023 জুলাই মাসে আমরা কোনো সংস্কার আমাদের পার্টির থেকে, এবং শুধু আমাদের পার্টিটা সব দলকে মিশিয়ে, যে দাদারাও ছিলেন, সবাইকে মিশিয়ে আমরা অলরেডি ঘোষণা করা হয়েছে সংস্কারকে, রাষ্ট্রীয় মেরামতের কী কাজগুলি করতে হবে সেই জিনিসগুলো। আমরা তো সেটা সংস্কারের বিপক্ষে না, সংস্কারের পক্ষেই, এবং আমরা চাই একটি সুন্দর সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, করা উচিত। এবং জনাব মীর শরফত আলী, সুন্দর সংস্কারের আসলে সংজ্ঞাটাকে একটু যদি বুঝিয়ে বলতেন। সুন্দর সংস্কার বলতে ধরেন আপনি যে বর্তমান যে প্রেক্ষাপটগুলো আছে, পুলিশ সংস্কার বলে, নির্বাচন কমিশনের, এবং আমরা যেটা দেখছি বিগত সময় যেটা হয়েছে কালো টাকার সরাসরি, সেটাকে বন্ধ করতে হলে সেখানে কিছু নীতিমালা নিয়ে আসতে হবে। নীতিমালা বলতে গেলেন সার্বিক ক্ষেত্রে নীতিমালা বলতে এটাই শিক্ষাগত একটা যোগ্যতা, এটাই আমি মনে করি প্রথম জিনিস এখানে দেওয়া উচিত। কারণ এই শিক্ষাগত যোগ্যতার উপরে নির্ভর করে কালো টাকারা তারা বন্ধ হয়ে যাবে। কারণ দেখা যায় যে ব্যক্তিটি ছিল তার কোনো শিক্ষাগত যোগ্যতা পাওয়া না, সে একসময় টাকার পাহাড় হয়ে গেছে, টাকা দিয়ে সে অনেক কিছু করে ফেলতে ম্যানেজ করতে পারে। টাকা দিয়ে কী হয় সেটা আপনারা, আর আমি বিস্তারিত বলতে চাই না, সেটা আপনি বুঝে নিতে পারেন। সেখান থেকে ওই জিনিসটাকে আমাদেরকে প্রথমে এই জিনিসটাকে বের করতে, যদি আপনারা সুন্দর পরিবেশ চান, সংস্কার সেই জিনিসগুলো, এবং আমরা চাই পুলিশ সংস্কার এবং আইনের শাসন। আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে আইনের শাসন ঠিক করা, সেই জিনিস প্রয়োজনীয়। এবং শেখ হাসিনা ফেসিবাদ, শেখ হাসিনা গত 5ই আগস্ট মাত্র 22 থেকে 25 দিনের মাথায় আন্দোলন সংগ্রাম করে দিয়ে এত লোক, 15 থেকে 2000 লোক হত্যা করে সে দেশ থেকে পালিয়েছে সদ্য, তার বিচার অবশ্যই একান্ত উচিত। এবং আমরা গত 17 বছর, যে আমাদের দাদা বলেছেন যে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমি আমাদের পার্টির সেক্রেটারি থেকে শুরু করে আমাদের সমস্ত নেতাকর্মীদের নামে হাজার মামলা, আমার নামে 3 শতাধিকের উপরে মামলা।
এই যে আমাদের সকালবেলা যে জিনিসগুলি ছিল, সকালবেলা আমরা যেটা দুষ্টামি করে বলি যে সকালবেলা বাচ্চারা স্কুলে যায় আর আমরা সকালবেলা শুরু হয় আমাদের কোর্ট কাছারির মধ্যে দৌড়াদৌড়ি, এই যে জিনিসগুলি ফেসিবাদ যেটা করেছিল, এবং এই ফেসিস্ট আওয়ামী লীগের এবং শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে অবশ্যই উচিত। এবং এটাই একটা সংস্কারের মধ্যে পড়া যে আজকে যে অপরাজনীতি বাংলাদেশে যে রাজনীতির প্রতি আজকে যে মানুষের যে বিশেষ করে এই প্রজন্ম যারা আছেন তারা কোনো বাংলাদেশে কোনো ছাত্র রাজনীতি বলে কোনো রাজনীতি কোনো অনীহা চলে আসছে, এবং আমাদের মেধা সম্পন্ন ছাত্র ভাই ছেলেমেয়েরা সবাই বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে। তারা পড়াশোনা কেন, তাদের একটা অনীহা যে বাংলাদেশের রাজনীতিতে কী অবস্থা সৃষ্টি হয়। এই জিনিসগুলো আমাদেরকে মেধাদেরকে বাংলাদেশে রাখতে হবে, তারা যাতে এখানে বাংলাদেশে তারা থেকে তারা রাজনীতি তারা বাংলাদেশে থাকে। এই মেধা যদি চলে যায় তাহলে আমাদের দেশটাকে কী হবে, আমাদের দেশটার দিকে একবার তাকাইতে হবে। আজকে যে সৃষ্টি হয়েছে পরিবেশ, এই যে পানি গোলা করা, এই যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলা, এই জিনিসগুলি না বললেই মনে ভালো হয়। কারণ আমরা তো একটি অবস্থানে আছি। হ্যাঁ, নির্বাচন বাংলাদেশে অবশ্যই হবে, সেই নির্বাচন কীভাবে সেটাকে কীভাবে করা যায় সেই প্রসেসটাকে আমাদের সবাই মিলে সেই জিনিসটাকে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমি মনে করি অন্তর্বর্তী সরকার যত দেরি করবে ততই দেশের মধ্যে পরিবেশ খারাপ হবে। আজকে দেশে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কলম যেই বলুক, সত্যিকার অর্থে খুবই খারাপ অবস্থা। ওই যে আমি গতকালকেও দেখেছি যে যশোরে চরমপন্থী 3 জন মারা গিয়েছে। তার আগে যে আপনার মোহাম্মদপুরে আপনার কিশোর গ্যাং নামে যে যারা ছিল, এখানে পুলিশ সেনাবাহিনী যে কী বলে যে আমাদের করেছে যে জয়েন্ট ফোর্স যেটা করেছে, সেখানে 2 ঘন্টা আমি রাত্রে আমার বাসার পাশেই ওখানে শঙ্করে, সেখান থেকে আমরা রাত্রেবেলা আমরা সবাই ঘুম ভেঙে গেছি এত রাত্রে, মধ্যরাত্রে 2টা-2টার দিকে গোলাগুলি। সেই গোলাগুলিতে 2 জনকে নিহত করা হয়েছে এবং 5 জনকে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে। এই যে আজকে লয়ার সিচুয়েশন, কিশোর গ্যাং থেকে উঠতি বয়সের ছেলেরা যেভাবে আজকে দেশ গ্রামে ধরেন, আমি আমার এলাকা মুন্সিগঞ্জ আমি প্রতিনিয়ত এখানেই যাই এবং সবারই একটি বক্তব্য, ওই যে গ্রামের আমরা একটা দেখেছি, আমরা যখন গ্রামে ছিলাম ওই স্বাধীনতার পরে 72, 73, 74 দিকে, তখন দেখেছি ছোটো আমরা স্কুলে পড়তাম তখন যে একটা লোটা বাইরে রেখে গেলে সকালবেলা এসে সেই লোটা পাওয়া যেত না, ওই ছেদ তারা নিয়ে যেত। ঠিক এরকম তারই দেখা চুরি ডাকাতি রাজনীতি সব জায়গায় করে এই জিনিসগুলি বিরাজ করছে। কারণ এই জিনিসগুলো বলার উদ্দেশ্য কারণ আপনার প্রশাসনে যারা আছেন তারা কোনো মনোযোগ দিয়ে এবং তারা দায়িত্ব নিয়ে কেউ কাজ করছে না। কারণ সবাই মনে হয় অন্তর্বর্তী সরকার কে দায়িত্ব নিব, কে কী করবে। এবং এই জন্যই যখন একটা রাজনৈতিক সরকার চলে আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, স্বাভাবিক ক্ষেত্রে এই পরিবেশগুলি ঠিক আসবে। আর যে কথা আমি আরেকটু বলি শেষ করি, আরেকটু দিন যে জিনিসটা হয়েছে যে এখানে কথা আসছে যে কি বলে যে লোকাল নির্বাচন, আমি বলি লোকাল নির্বাচন না জাতীয় নির্বাচন। আরে বাবা, আপনি লোকাল নির্বাচনে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ছিল তখনই তো প্রতিদিন 4টা-5টা খুন খারাপ হতো। আর এখন পুলিশ প্রশাসন বলেন, নির্বাচনগুলি কে করে, পুলিশ প্রশাসন বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা, তারা যদি আমি তো মনে করি প্রতিদিন 100 করে লোক মারা যাবে। আইন শৃঙ্খলার চরমপন্থী সেটা কিভাবে কন্ট্রোল করবে? আপনি আমাকে কিন্তু আমরা যেমনটি শুনলাম যে জামায়াতের শফিকুর রহমান বলেছেন স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা বঞ্চিত হচ্ছে, তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি মীর শরফত আলী। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই পর্যায়ে। জনাব আহমেদ ফেরদৌস, আমরা রাজনৈতিক অঙ্গনে দেখছি যে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার মাঝে সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং ঐক্যমত্যে পৌঁছাতে সরকার ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে। কিন্তু সরকারের 6 মাসের কর্মপরিকল্পনা যদি আমরা দেখেছি যে সংস্কার বিষয়টি শুধুমাত্র আলোচনার টেবিলে আটকে আছে। প্রত্যাশিত সংস্কার আসলে সরকার কবে নাগাদ বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন? থ্যাংক ইউ জুই। আমি 2 জনের কথাই মন দিয়ে শুনছিলাম, সুব্রত ভাই, সপু ভাই, উনি আমার কলেজের। একটা বিষয়ে আমি একমত, ইজ লাইক ইলেকশন হতেই হবে, there is no shortcut, but the question is, are we ready for the election? ভাই যেটা বলেছেন যে পুলিশ সংস্কার, look at our police, আমার বোধহয় বলতে হবে না পুলিশের কি অবস্থা। আমি সবসময় বলি যে এটা একটা মরা কলা গাছ পুলিশকে, যে ওই কলা গাছ যদি জ্যান্ত কলা গাছ হতো, এবং এই পুলিশ দিয়ে 2,25,000 পুলিশ যারা নাকি নির্বাচনে ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে, এদেরকে দিয়ে আই ডাউট যে কি নির্বাচন হবে। আইন শৃঙ্খলা অবস্থা
ভাই বলেছে গতকাল চরমপন্থীদের হাতে 3 জন নিহত। আমি মানুষের সাথে মিশি, তো মানুষের কথা হলো চাঁদাবাজি কমে নাই, সিন্ডিকেট এখনো আছে। আমি কিন্তু আর্মিতে জয়েন করেছি জেনারেল জিয়ার প্যাট্রিয়টিজম দেখে, ঠিক আছে, বাট আমি বিএনপি করি না। আমি আই রেসপেক্ট বেগম জিয়া বিকজ উনি কম্প্রোমাইজ করেননি, বাট দ্যাট ডাজ নট মিন আই ডু বিএনপি, বাট আই হ্যাভ রেসপেক্ট ফর দ্যাট পার্টি। বাট দ্য কোয়েশ্চেন ইজ, জয়ী, আমরা ভাইকে বলছি, আমার কলেজের বড় ভাই, তো আমার ওনার প্রতি একটু অধিকার আছে। আব্দুল্লাহ মিন্টু সাহেবের একটা স্টেটমেন্ট আই ওয়াজ সিইং ইন দি ইয়াতে কালকে, এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। দিস ইজ দিস স্টেটমেন্ট, ভাই, ইট সেজ আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নাই, তবে অন্যায়কারীদের বিচার চাই। হোয়াট ইউ মিন বাই আওয়ামী লীগের সাথে বিএনপির দ্বন্দ্ব নাই? আওয়ামী লীগ ভাইকে তো 300টা মামলা, ইজ এ ফ্যাসিস্ট দল। হোয়াট ইউ মিন বাই দ্যাট? এইটা বললে তো আমরা কষ্ট পাই যারা সাধারণ জনগণ। এক, আমি ভাইয়ের কাছে বিনয়ের সাথে এটার উত্তর চাই। 2 নম্বর, আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসাবে নির্বাচন করবে, তাতে বিএনপির কিছু আসে যায় না। আব্দুল্লাহ মিন্টু, ভাইস চেয়ারম্যান বিএনপি। I have a question, how could he say this thing? যে জুলাই, তাহলে কি জুলাই রেভলিউশনটা ব্যর্থ? জুলাই বিএনপির ভাইরা জয়েন করে নাই? ভাই সবু ভাই বলেন, আপনি করে নাই, তাহলে উনি কিভাবে এটা বলে? এক, আমি ওনার কাছে, আমি ভাই বিএনপিও করি না, আওয়ামী লীগও করি না, জামাতও করি না। আই এম এ সিটিজেন অফ দিস কান্ট্রি। আমি সেনাবাহিনীতে ছিলাম, বাট আই লাভ দিস কান্ট্রি। আর এই সেনাবাহিনী নিয়ে আসবো, আমি ল অ্যান্ড অর্ডার নিয়ে আমি যদি একটা কথা বলি, গতকাল বায়তুল মোকাররমে নামাজের পরে দেখলাম আমি যে জৈনপুরীর আব্বাসী সাহেব একটা কথা বলেছে, দিস ইজ অ্যান্টি স্টেট, দিস ইজ অ্যান্টি স্টেট। শুনি। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য, স্বাধীন হয়েছে তসলিমা নাসরিনের উত্তরসূরিদের জন্য। আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে, তাদের শাস্তি যদি না হয়, আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন। 47-এ আমরা স্বাধীন হই নাই, 71-এ স্বাধীন হই নাই, 5 আগস্ট স্বাধীন হই নাই। What do you mean by 5 আগস্টে স্বাধীন হয় নাই? তাহলে দিস জেন্টলম্যান, আমিও তো পায়জামা পাঞ্জাবি পরি, দাঁড়িয়ে আছে, টুপি নাই, ওনাদেরকে যখন জঙ্গি বলতো তখন তো আমাদের কষ্ট লাগতো। উনি কি সব মুসলমানের প্রতিনিধি? আমি বিনয়ের সাথে, আমি ধর্মকে এখানে আনতে চাই না, বাট মুসলমান ইসলাম ধর্মটা ফতোয়া দেয়া জায়েজ আছে, বাট আইন হাতে তুলে নেওয়ার তো জায়েজ নেই। উনি বলেছেন হাত কেটে নেবে। কেউ কেউ বলছে, একটি পক্ষ আমরা দেখছি যে 5 আগস্ট স্বাধীন হয়নি, আবার দেখছে যে অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে অনেকদিন ধরে বিতর্ক চলছে। আমি সেই আলোচনায় ফিরতে চাই, আমি আপনার কাছে ফিরছি বিরতির পর। জনাব আবেদ ফেরদৌস, যে আলোচনায় আমরা ছিলাম, আপনিই বলছিলেন যে একটি পক্ষ আসলে 5 আগস্টের অর্জনকে অস্বীকার করতে চাইছে। কেন? কি কেন? হাউ ডেয়ার ওরা এটা করে? কেন বলে? কেন বলে? কেন বলে? বলেন। এরা বলছে হাত কেটে দিবে, এরা বলছে মানুষের হাত কেটে দেবে, প্রকাশ্যে মানুষকে হত্যার হুমকি দিচ্ছে। আমার আইনজীবী ভাই বলবে এটা কি ফৌজদারি অপরাধ না? নাম্বার 1, আমরা যেটা জানি, আমি খুব আই এম নট এ গুড মুসলিম বাট খারাপ মুসলিমও না, যে ইসলাম ফতোয়া অ্যালাউ করে, কিন্তু ইসলাম তো আইন নিজের হাতে তুলে দেওয়া অ্যালাউ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হি ওয়াজ এ পিস লাভিং গাই, উনি তো এরকম জিহাদি ছিলেন না। ওনাকে যখন মক্কা থেকে বিতাড়িত করে, উনি মানুষকে ভালোবেসে তো মানুষের অর্জন করে মক্কা বিজয় করেছে। তো ওনারা এইভাবে যখন বলে, আমার খুব কষ্ট লাগে যে বলে 5 আগস্ট স্বাধীনতা অর্জন হয়নি। হাউ ডেয়ার হি টেলস দিস থিং। জুই, তার মানে এতগুলি ছাত্র মারা গেল, জনগণ মারা গেল, 22,000 আহত হলো, শুধু এমনি এমনি ফাও? মানে হি ইজ ডিজোনিং দিস জুলাই রেভলিউশন, হি ইজ ডিজোনিং দেম, হি ইজ ডিজোনিং মি। নাম্বার 1, আমি ওনার সাথে, বিনয়ের সাথে, উনি মুরব্বী, ওনাকে বলছি আওয়ামী লীগের আমলে কিন্তু আমরা ওনাকে দেখেছি, কই ওয়ার ওয়াজ দিস গাই?
এই ভদ্রলোক কোথায় ছিলেন আওয়ামী লীগের আমলে? আমরা শুনেছি, আমি আসার আগে একটু চেষ্টা করেছি, ওনাকে তো শুনেছি হেলিকপ্টারে করে করে ঘুরে বেড়াতো। আওয়ামী লীগের আমলে তসলিমা নাসরিন ছিল না, মুরগি কবির না কি বলে শাহরিয়ার কবির ছিল না, ওনাদের কথা বলেছে, নাস্তিকরা ছিল না? আওয়ামী লীগ আমলে ফ্যাসিজম হয়নি? তখন বলে নাই কেন? ফ্যাসিজম তো ইসলামের সবচেয়ে বড় শত্রু। আরেকটা জিনিস, ভাই আপনি তো উকিল, এটা যদি ফৌজদারি অপরাধ হয়, ফৌজদারি অপরাধের ইয়াটা কি? ইট নিডস টু বি অ্যারেস্টেড। আর আমি আরেকজন সাংবাদিককে খুব পছন্দ করি, ইলিয়াস ভাই বলে, আমি শুনেছি হুমকি দিয়েছে এদেরকে ইয়া করলে ডিজিএফআই কে সাহায্য করবে। আমি রিকোয়েস্ট করবো ইলিয়াস ভাই, ইউ কাম ওভার, আমরা চেষ্টা করবো আপনি ডিজিএফআই ডিজি হয়, ইউ হ্যান্ডেল দিস সিচুয়েশন, দিস ইজ অ্যাবসার্ড। নাম্বার ওয়ান, আমি এটা নিয়ে ল অ্যান্ড অর্ডার নিয়ে ভেরি কনসার্ন। আমি আজকে আসার আগে এখানে বলেছিলাম আপনাদের জনসম্পৃক্ত কোনো প্রশ্ন যদি থাকে, দেশ টিভিতে এরকম আছে, তো ম্যাক্সিমাম কোয়েশ্চেন কেম যে ল অ্যান্ড অর্ডার নিয়ে। আরেকটা জিনিস এসছে নির্বাচন নিয়ে। আমি ওই ল অ্যান্ড অর্ডার নিয়ে দুটো কথা বলে ছেড়ে দেব। ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুবই খারাপ। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি আমাদেরই লোক, বাট আই এম সরি স্যার, ইউ হ্যাভ ফেইলড, ইট ইজ টাইম ইউ রিজাইন। ডক্টর ইউনুস স্যার, ইউ পুট এ গুড পারসন দেয়ার হু ইজ এফেক্টিভ, ওর স্যারকে অন্য একটা মন্ত্রণালয়ে দেওয়া হোক, হি ইজ আনফিট। আমার আর্টিলারির অফিসার লেফটেন্যান্ট, সো বাট he is not being able to control. এবং এই ল অ্যান্ড অর্ডার নিয়ে আই ডাউট, আমরা ভোট দিতে যেতে চাই, নির্বাচন কি হবে? আই ফুললি এগ্রি উইথ দেম যে নির্বাচন দরকার। এই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে, এই পুলিশ দিয়ে নো। আরেকটা জিনিস, যে ছাত্রদের রাজনীতি নিয়ে কথা উঠছে, ছাত্রদের রাজনীতি আমি পরের অংশে আলোচনায় আনবো যদি সময় থাকে, কিন্তু আপনি নির্বাচনের প্রসঙ্গে কথা বলছিলেন। নির্বাচনের প্রসঙ্গের আগে আমার 22 জন সাবেক ডিসিকে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। এর আগে আমরা দেখলাম প্রশাসনের বিভিন্ন পদে থাকা 33 কর্মচারীকে ওয়েস্টে করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক দুর্নীতি কমবে কিনা, আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। ধন্যবাদ জানাচ্ছি জনাব আহমেদ ফেরদৌস। মীর শরফত আলী, যে প্রশ্নটির আগের অংশে আহমেদ ফেরদৌস আপনার কাছে করেছে, সেই প্রশ্নটি আমি নিয়ে আসতে চাই। আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই, এমনটি বলছেন বিএনপি নেতা আব্দুল্লাহ ওয়াল মিন্টু। ধন্যবাদ। এটা তার ব্যক্তিগত অভিমত, বাট আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট এটা সারা মানুষই জানে, এবং ফ্যাসিস্টের যে পতন হয়েছে সেটা সবাই আছে। আমরা আওয়ামী লীগের বিচার হোক, শেখ হাসিনার বিচার হোক, আওয়ামী লীগ যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমরা সেটা তার ব্যক্তি মিন্টু ভাই, তার জন্য সপু ভাই আপনাদের পার্টি থেকে তাকে ডিজন করতে সরি বলা উচিত। আই এম সরি, ইউ হ্যাভ টু টেল সরি ব্রাদার। আপনি আমার কলেজে বড় ভাই, নো এটা মানতে পারি না। এটা আমাদের পার্টির হাই কমান্ড আছে, তারা সেটা আপনি বিচার দিলাম, জনগণ হিসেবে বিচার দিলাম। আমার কাছে আপনি বিচার সম্মুখে বলছেন না, আমি কি ভুল বলছি? এটা আমরা এটা কিন্তু পার্টি ডিসাইড করবে, এটা হাই কমান্ডের ব্যাপার, তারা করবে তার কি করছে। আমি যদি এখানে কোনো অশালীন কথাবার্তা বলি, স্বাভাবিক ক্ষেত্রে আমার পার্টি সেটা সিদ্ধান্ত নেবে যে আমি রাজনীতি করি। রাজনীতি আমার যে জিনিসটা, বিশেষ করে পলিটিক্স যেহেতু আমি করি, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা একটা রুটি ভাজতে তাওয়াকে গরম করতে হয়, তারপরে রুটিটা হয়। আমরা সেই জিনিসটা সৃষ্টি করেছি। এখন হ্যাঁ, ছাত্ররা অবশ্যই কথা, আমি অস্বীকার করার জো নাই, কিন্তু তারা যদি সরাসরি তারা সন্তান এবং তারা যদি আমাদের কাছে বলতেই পারে, কিন্তু তাদেরকে সেই জিনিসটাকে আমাদেরকে বুঝাতে হবে। আমরা যদি আশকারা দিয়ে তাদেরকে লাই দিই যেটা বামাজ, তাহলে তো জিনিসটা সবই খারাপের দিকে যাবে। তারা দল করবে, অবশ্যই তাদেরকে আমি অভ্যর্থনা জানাই, তারা অবশ্যই তার কথা আছে। কিন্তু ওই যে দাদা কোনো একটা কথা বলেছে, 90-তে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা পড়েছি। আমরা অনেক আমরা আমানুল্লাহ, আমার খাইরুল, আমি তখন ঢাকা কলেজের বিবি ছিলাম, তো আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের আমরা অনেক জেল কেটেছি, একসাথে ছিলাম আমরা দিলে। তখন যদি আমাদের যে 10 জন ছাত্রদের মধ্যে আসে, আমাদের না আসে, আমরা তো এই কথা বলিনি যে আমাদের এই সরকারি অংশীদারিত্ব করতে হবে। এরশাদ সরকার তো দিয়ে এরশাদ সরকার পদে নর্মাল সাহাবুদ্দিন গভর্নমেন্ট আসলো, আমরা তো বলি না যে আমাদের অমুক জায়গায় বসাতে হবে। এটা কি জিনিসটা, এটা তো সঠিক হচ্ছে না। ছাত্ররা পড়াশোনা করবে, পড়াশোনা রাত দিয়ে যাবে, অবশ্যই সেটা আমরাই করি, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কারোর জন্য ভালো। শেষ করে দিই, তারপর নির্বাচন করতে, এই যে আমি যে পূর্বে যে কথাগুলো বলেছিলাম, জাতীয় নির্বাচনের যে পরে এই যে জাতীয় নির্বাচন, আপনি চিন্তা করে দেখেন, এখানে জাতীয় নির্বাচন
এখানে কতটি 12টা উপসারিয়ে আমাদের কি বলে এই আসাম জাস্ট এক সেকেন্ড, এই যে আমাদের 12টি সিটি কর্পোরেশন 400টি ওয়ার্ড রয়েছে এবং আমাদের উপজেলা রয়েছে 455 উপজেলা, 4578টি ইউনিয়ন পরিষদ, 331টি পৌরসভা রয়েছে। এত বড় বৃহৎ পরিসরে একটা নির্বাচন অবস্থায় এই সরকারকে প্রশাসনকে নিতে পারবে এই পুলিশ বাহিনী দিয়ে? সম্ভব? আপনি চিন্তা করে কোনো মতো সম্ভব? এবং সেই জন্যই জাতীয় নির্বাচন হওয়ার পরে যে সরকার ক্ষমতায় আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট, তারা সেটা করবে। না হলে তো আপনি কোনো রকম আইন শৃঙ্খলা চরম, উনি যে কথাটা বললেন, কীভাবে করবে? সে কারণ পুলিশ হলো নির্বাচন, এটা করার হলো পুলিশের দায়িত্ব। তো সেই ক্ষেত্রে আমরা বলবো এত তাল বাহানা না করে আমরা যারা অতি দ্রুত একটা নির্বাচনের রোডম্যাপ করে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে দিলে দেশের যে মানুষ আজকে দ্রব্যমূল্য বলেন মানে উহু করে, এই যে রমজান মাসটা আসতে দেখি, এই আমি দেখছি বিদ্যুৎ লোডশেডিং যে অবস্থা, এখন কী অবস্থা হবে, মানুষ তারা বিপর্বে এই যে একটা আমাদের সবচেয়ে সেই জন্য আমরা বলি নির্বাচনটা অবশ্যই দরকার। বিগত সময়ে ইতিহাস ঘাটলে দেখা যায় যে আওয়ামী লীগ বারবার পুনর্বাসিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়। 24-এর গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের দাগ এখনো যদি বলি যে মুছে যায়নি, সেখানে 2000 শহীদের রক্তের দাগ লেগে আছে যে দলটির হাতে। তারা আসলে 6 মাসের মধ্যেই পুনর্বাসন হবার আলোচনাটা আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি, কতটা যৌক্তিক? না, ওরকম তো কেউ বলে নাই। সবাই তো আওয়ামী লীগের তো বিচার দাবি করছে এবং যারা এসব অপকর্মের সাথে যুক্ত ছিল, রাষ্ট্রটাকে একেবারে ধ্বংসে ফেলে দিয়েছিল, তাদের বিচার হবে না? বিচারটা শুরু হোক। এবং সেখানেও আমরা একটু দেখছি যে ঢিমে তেতলা ভাব। এটা তো এখনো পর্যন্ত একটা চার্জশিট দিতে পারেন নাই আপনি। এটা তো ভয়াবহ অবস্থা না? আপনি বলছেন যে অক্টোবরের দিকে 2-1টা রায় হতেও পারে, এটা আপনার বলার দরকার তো নাই। আপনি তো দায়িত্ব দিয়ে দিয়েছেন, প্রসিকিউশন টিম আছে, ইনভেস্টিগেশন টিম আছে, বিচারপতিরা আছে, তাদের কাজ করতে দেন। এখন কথা হচ্ছে আপনি সংস্কার করবেন, তো সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে এত আলোচনার দরকার ঠিক। বিচার বিভাগের সংস্কার করেন না, কেউ বাধা দিচ্ছে আপনাকে? আপনি আইন করেন নাই? বিচারপতি নিয়োগের তো আইন করেছেন, আমরা কি বাধা দিয়েছি? আপনি দুদকের সংস্কার করেন, নির্বাচন কমিশন সংস্কার করেন, পুলিশ সংস্কার করেন, প্রশাসন সংস্কার করেন। কেউ বলেছে এইগুলো তো আমরা বাধা দেব? আপনি এগুলো করে ফেলেন না দ্রুত গতিতে। আপনি এখনো প্রশাসন ঠিক, আপনি বলেন যে এই ডিসি সাহেবদের বাদ না দিয়ে কি ওদেরকে জামাইয়া ধরে রাখবে? আমরা জানি না 2014-তে কি হয়েছে, 2018-তে এগুলো কি অপকর্মগুলো করেছে, 2024-ও করেছে। সমস্ত ডিসি, এসপি, ওসি যারা সম্পৃক্ত ছিল ওদের তো অনেক প্রমোশন দেওয়া হয়েছে, অনেক পদক দেওয়া হয়েছে, ইতিমধ্যে পদকগুলো বাতিল করেছে। আপনি আব্দুল্লাহ আওয়ালকে ধরবেন না? টাকাও দিয়েছে। হ্যাঁ, তারপরে আপনি আরো কারা কারা ছিল, নুরুল হুদা, রাজীব উদ্দিন, এদের ধরতে হবে না? এবং সেখানে যারা এসব কলকাঠি নেড়েছে নির্বাচন কেন্দ্রিক, তাদের সবাইকে আপনি আইনের আওতায় আনতে হবে এবং সেখানে আপনাকে নতুন লোক দিতে হবে। সেগুলো সংস্কার করেন, আমরা সেগুলো হ্যাঁ অভাব নেই তো। না, যারা 15 বছরে নির্যাতিত নিপীড়িত ছিল, প্রমোশন পায় নাই, ওএসডি ছিল, ফোর্স রিটায়ারমেন্ট দিছিল, আপনি তাদেরকে ডেকে আনেন এবং সেখানে সঠিক যাচাই বাছাই করে অনেককে নিয়েছেন, আরো নেন। তা নাহলে আপনি পারবেন না। নতুন রিক্রুটমেন্ট করেন, নতুনভাবে রিক্রুটমেন্ট দেন সব জায়গায়। এগুলো থমকা আছে কেন? আপনি সংস্কার করে পুরো জাতিকে পাগল বানিয়ে দিচ্ছেন। আসল যে কাজ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলার উন্নয়ন করা, আপনি এখনো পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। আপনি বলছেন যে বাজার নিয়ন্ত্রণ করে ফেলবেন, এত সহজা? আপনি সয়াবিন তেল নিয়ে তেল সামাতে শুরু হয়ে গেছে, আপনি কত হাত দিতে পারছেন না? এগুলো তো সংস্কারের অংশ। হ্যাঁ, সেটাই তো বলছে কি আকিস কোম্পানির নিয়ে নিচ্ছেন। তো এগুলো আপনি তো বলেছেন দুজনের কথা, আমরাও বলি যে আপনি এটা ইয়ে করেন, রিসাফল করেন। হ্যাঁ, আরো আপনি বলিষ্ঠ লোকজন এখানে দেন, অসুবিধা কি? আপনি কেন চুপচাপ বসে আছেন? ইউনূস সাহেব, অনেক সময় মনে হয় যে আপনি আমরা যে কথাবার্তা বলি এগুলো শুনেন, হয়তো আপনি বিরক্ত হন, কিন্তু আমরা চাই আপনি সাকসেসফুল হন। এই জন্যই আমরা এই কথাগুলো বলি। আমরা সকলেই চাই যে ইউনূস সাহেব একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন রাজনীতিবিদদের হাতে দিয়ে উনি সসম্মানে চলে যাবেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো যেন অসম্মানজনক ভাবে আপনার বিদায় না হতে হয়, সেটাই। কারণ আপনি নোবেল লরিয়েট, আপনার সম্মান, জাতির গৌরব আমরা চাই। আগামী দিনে আপনি আপনার সেই সম্মান নিয়ে, জনগণের আস্থা নিয়েই আপনি আমাদের থেকে, ক্ষমতার থেকে অন্তত বিদায় হবেন।
এটাই হলো আমাদের আকাঙ্ক্ষা। নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যেভাবে নিজের জমি পাহারা দেন তেমনি নিজের ভোটটাও পাহারা দিবেন, দরকার হলে সবাইকে ভোট কেন্দ্রেও পাহারা দিতে হবে যাতে একটি সুন্দর নির্বাচন হয়। ভোটাররা আসলে ভোট কেন্দ্র কিভাবে পাহারা দিবে সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যেতে চাই। বিব্রত চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, যেমনটি প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, যেভাবে নিজের জমি পাহারা দেন তেমনি নিজের ভোটটাও পাহারা দিবেন, দরকার হলে সবাইকে ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে। পাহারা দেওয়ার দায়িত্ব আসলে আমি বলছি থিওরিটিক্যালি ঠিক আছে, কিন্তু ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, উনি কেন এগুলো জনগণকে আতঙ্কের সৃষ্টি করতেছে? আমাদের এত বছরের শিক্ষা হয় না? 53-54 বছরে আমরা একটা সুন্দর ভোট করতে পারি না? সবাই লাইন ধরে যাবে, ভোট দেবে, রেজাল্ট হবে, কোনো অসুবিধা তো নাই। আপনি কেন এগুলো আগবাগের কথাগুলো বলছেন? তার মানে কি আমরা আবার পুরানো সংস্কৃতিতে ফিরে যাওয়ার একটা আশঙ্কা আপনি করেছেন? কিন্তু এই কথাগুলো বলে আমি চাই না আপনি এই ধরনের কথা বলবেন। আপনি বলছেন সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, হ্যাঁ, যারা নির্বাচিত হবে তারাই ক্ষমতায় আসবে, এই কথা না বলবেন। অতীতের কাহিনী টেনে তো দরকার নাই, অতীত হয়ে গেছে, ওটা বাদ দেন। হ্যাঁ, আমি ফেসির শেষ, তাকে নিয়ে তার ওইসব উদাহরণ আনার এখানে কোনো দরকার নাই। আমরা এই বাংলাদেশে সামনে যে কিছুই হবে সব কিছুই আমরা সারা পৃথিবী তারা অবাক বিস্ময়ে দেখবে যে বাংলাদেশ এখন অনেক উন্নত মানের বাংলাদেশ হয়েছে, এবং নোবেল লরিয়েট ইউনূস সাহেব আমাদেরকে সেই পথে অগ্রসর করে দিয়ে যাবে। উনি মশালটা জ্বালিয়ে দিক, পরে মশাল টেনে নেওয়ার দায়িত্ব আমাদের রাজনৈতিক দলের। সুতরাং আপনারা বিভিন্ন কর্নার থেকে যদি কথা বলেন এবং অতিকথন বলেন, সেটাতে অনেক সমস্যা হবে। আপনারা ভিতরে ভিতরে আমাদের অতীতের যে অন্ধকারটা, সেই অন্ধকারটাকে কেন আনেন? আলো ছড়ান, আমাদের সামনে আপনারা আলো দেন, অন্ধকার ছড়াবেন না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মীর শরফত আলী, যেমনটি তারেক রহমান বলেছে, দোষী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। বিএনপি কি আসলে কোনোভাবে তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারছে না? না, এটা আপনার সাথে আমি একমত না। তৃণমূল আমাদের কোনো আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, দেখুন যে আমাদের অনেক নেতাকর্মীদেরকে এবং আমাদের হাইকমান্ডের বহু নেতা কলম তাদের এই মুখোমুখি হতে হয়েছে, অনেকেই শোকেস করা হয়েছে, অনেকেই বহিষ্কার তো অনেক আমাদের করা হয়েছে। এবং আমরা কোনো এই ব্যাপারে হাইকমান্ড, বিশেষ করে আমাদের যারা হাইকমান্ডের যারা আছেন, তারা করে এই ব্যাপারে সরাসরি কোনো জায়গায় করেই হলে যে আপনি যেটা বলবেন, খুলনার যে কথাটা আসছে, খুলনার যে ঘটনা ঘটছে, সাথে সাথে এখানে যুবদলের যার নাম আসছে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা তাৎক্ষণিক যেখানে হচ্ছে সব থেকে ব্যবস্থাটা হচ্ছে, এটা সঠিক না। এখন বিএনপি একটা বৃহৎ দল, স্বাভাবিক ক্ষেত্রে যেখান থেকে করে আমরা তো চেষ্টা চালাচ্ছি আমাদের হাইকমান্ড, কারণ আমাদের বক্তব্য একটি, এই যে আমাদের প্রতিনিয়ত আমাদের মিটিং সমাবেশগুলো চলছে ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গায়। গতকালকেও আমাদের মিটিং, আমাদের সমাবেশ, সেখানেও আমরা বলেছি যে সবাইকে বলেছি, জানেন বিএনপি যে সত্যিকার অর্থে উদারপন্থী দল, 5ই আগস্টের পরে ওবায়দুল কাদের লক্ষ্য থেকে ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা না থাকে 5 লাখ লোককে হত্যা করা হবে। 5টি লোককে কি কোনো পলিটিক্যাল কোনো হত্যা করা হয়েছে? কারণ আমি আমার নিজের এলাকায় বলি, মুন্সিগঞ্জের, আমি এখানে নিজের এই পুরায় যে দাদা আছে, পূজা মণ্ডপ থেকে শুরু করে সব জায়গায় আমরা নিজেরা পাহারা বসেছি। আমরা কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে ভাঙচুর করতে জানি। আমরা যা আপ্রাণ চেষ্টা করেছি যাতে করে একটা অবস্থা, আমি যদি সেই সময় যদি দেশের অর্জন করেছি, তাহলে স্বাভাবিক ক্ষেত্রে অন্যদিকে দাবি দিতে, সেই জন্য আমরা এটা লক্ষ্য করছি। হ্যাঁ, কিছু লোক আছে যারা লাগে সত্যিকার অর্থে তারা চায়, সেই জন্য আমাদের পার্টি সে ব্যাপারে খুবই সিরিয়াস, খুবই তারা খুবই, এবং সাথে সাথে তাদেরকে ব্যবস্থা হচ্ছে। আর যে জিনিসগুলো আসছে স্বাভাবিক ক্ষেত্রে, এখন আমরা যে জায়গায় অবস্থান করছি, আমাদের নির্বাচনটা খুবই জরুরি দরকার। এদের সব কিছু মেন হলো নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার করে। আপনি কেন ওই যে দাদা যে কথাগুলি বললেন, কেন এইসব আগেবারে কথা বলা হয় যে ভোট কেন্দ্র পাহারা দেবে? আমি নির্বাচন কমিশনে যারা আছেন, আমি যারা জানি যেটুকু সবাই মোটামুটি জেন্টাল, যে সেনাবাহিনী থেকে শুরু করে ব্রিগেডিয়ার ফজল, আমি তাকে ব্যক্তিগতভাবে ও আগে থেকে আমি চিনি, জানি একটা ভালো অফিসার, শোট প্রাপ্ত হিসেবে যে বলতে পারবে, আমাদের মেজর ফেরদৌস বলতে পারবে, ভালো অফিসার সে। এবং আমি যেটুকু জানি তারা মোটামুটি একটা ভালো চক্র, তারা যে সারা দেশব্যাপী তারা কাজ চালিয়ে যাচ্ছে। কীভাবে এই জিনিসটাকে আগে বাড়ায় যে কেউ কথা বলে যে ভোট কেটে দরকার নাই, তো ভোটের মধ্যে হবে, ভোট হবে, ইলেকশন করবে, সে আপনারা ভোটটাকে কীভাবে সুন্দর করা যায় সেই কাজগুলি করা উচিত। এবং সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে আপনারা সুন্দর সংস্কার করে সামনের দিকে নিয়ে যাও এবং আইন শৃঙ্খলাকে আপনারা
অবশ্যই কিভাবে ভালো করা যায়। কিন্তু একটি প্রকৃতিবাদী দাবি তুলেছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি। না, এটা সঠিক না। আমি তো সেই কথাই বললাম, আপনাকে তো আমি হিসাব দিলামই যে জাতীয় আপনি এখানে যে নির্বাচন করবে আপনাদের জাস্ট আমি বলে দিচ্ছি, এই যে এখানে আমি তো আপনাকে দিয়েই দিলাম যে 331টি পৌরসভা রয়েছে। এতই জাতীয় নির্বাচনে সেই জায়গায় দেশে যে আপনি বিশৃঙ্খলা হবে, মারামারি খুনা, ডেলি 100 থেকে খুনাখুনি হবে, মারামারি হবে, তো এটিকে দমন করবে। এখানে আমি তো আপনাকে পূর্বেই বলেছি পুলিশের যে অবস্থা, পুলিশ তো তার নিয়মিতই কাজ করে পারতেছে না। আর এই বাড়তি যে নির্বাচনের যে কাজ, কে কারে মানবে বলেন? তখন কি অবস্থা হবে? এটাকে সামাল দিবে। সেই জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচন করে পলিটিক্যাল পার্টির আপনার রাজনৈতিক দল যে আসবে তারাই সেই নির্বাচন লোকাল নির্বাচন করবে। দেশে একটি এখন এই দেশের এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। কারণ আমরা মনে করি যে গত 5ই আগস্ট ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু তার আগাছা তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব কথা বলেছে যে মাথাটা চলে গিয়েছে, লেজটা এখনো রয়েছে, লেজ দিয়ে এখন দাবড়াদাবি করছে। এবং দেশে আজকে যে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, বিভিন্ন জায়গায় থানা ভাঙচুরা, বিভিন্ন জায়গায় হয়, এই জিনিসগুলো আজকে একটা বিশৃঙ্খলা। ধন্যবাদ জানাচ্ছি জনাব হামিদ ফেরদৌস। আমরা দেখলাম যে বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে এটি গুরুত্বপূর্ণ। সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের এই বক্তব্যের পেছনে বার্তা কি? ভারতের এই যে দেখেন কালকের যে ধরনের ঘটনা, দিজ আর আমি জানি না, আমি এই যে এরকম ফ্যানাটিক লোক, এই ধরনের ঘটনা আলটিমেট বেনিফিশিয়ারি উইল বি দি ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এবং বিশ্বে কালকের এই ঘটনাটা উইল বি আ রেকর্ড আপনার সভ্য দেশে, আমেরিকানদের কাছে, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে। দিস কান্ট্রি ইজ বিং হেডেড, মানে একটা এই ধরনের উগ্র একটা যে কবজি কেটে ফেলবে, এটা কোন ধরনের এটা কোন ধরনের দেশে আমরা বাস করতেছি? আমরা কি হাওয়ার থেকে উঠে আসছি নাকি? হোয়াট ইজ দিস? তো এই ধরনের জিনিস এই যে আমাদের দেশের জন্য বিনিয়োগের জন্য এটা বাধা সৃষ্টি করবে। বিনিয়োগকারীরা বড় বড় ইন্ডাস্ট্রি ওলারা বা কর্পোরেশনগুলি এই ধরনের দেশে তো বিনিয়োগ করবে না, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। ইকোনমি ইজ অলরেডি শ্যাটার্ড, ইকোনমি রিভাইভ করার চেষ্টা করা হচ্ছে। এই আওয়ামী লীগ আমলে যে ব্যাংক হাওয়া হয়ে গেছে আর বিদ্যুৎ সেক্টর হাওয়া হয়ে গেছে, হাওয়া হাওয়া হাওয়া, ওই টাকাগুলি তো আসতেছে না, যে ওদেরকে ধরা হচ্ছে না। তো ওদেরকে না ধরে কি করা হচ্ছে আল্লাহ মালুম। আমরা ডক্টর ইউনূস সরকারকে রেসপেক্ট করি, অ্যাজ হি সেড উই ওয়ান্ট আ গুড, যে উনি সারা জীবন মানুষের মনের মধ্যে থাকুক, নোবেলের কারণে না। বাংলাদেশের মতো একটা অসভ্য দেশকে সভ্য করেছে। উনি অসভ্য, আমি অসভ্য, ভাই অসভ্য। দিস কালচার ইজ অসভ্য। আরেকটা জিনিস, ছাত্ররা, আমি মানুষের সাথে কথা বলি তো, মানুষের কয়েকটা কমপ্লেইন আছে, এই কমপ্লেইনগুলো আমার জনসমক্ষে বলা উচিত। যেমন দ্রব্যমূল্যের দাম কমছে না, এটার পিছনে মানুষ বলে যে ইট ইজ রিপ্লেসড এ বাই বি, মানে বিএনপির কথা বলে। এবং আমি বোঝার চেষ্টা করি, ওদের সাথে কথা বলি, যে যৌক্তিক কারণ আছে। যে ভাই না হয় সামর্থ্যবান, ওনার নামে 300টা মামলা থাকলে ওই আমলে উনি তো ফতুর হয়ে যাওয়ার কথা দাদা। তো এখন তারেক রহমান ওখান থেকে হাজার বললেও হি হ্যাজ টু সার্ভাইভ। এবং ইট ইজ ইজি মানি, এই যে সিন্ডিকেট, চাঁদাবাজি, ইট ইজ আ ভেরি ইজি মানি। এখন বেনিফিশিয়ারি হচ্ছে কে? জামাত, জায়গায় জায়গায়। আরেকটা জিনিস মানুষজন বলে, চুপ্পুকের সরানোর সময় বিএনপি বাধা দিয়েছে, দে ডিড নট লাইক ইট। আমি পছন্দ করি নাই, কারণ বেগম জিয়াকে প্রথম জিনিস মুক্ত করেছে ছাত্ররা। অফকোর্স বিএনপি ওয়াজ দেয়ার, 16 বছর তো পারেন নাই। বেগম জিয়ার মতো একটা আনকম্প্রোমাইজিং লেডি আছে বাংলাদেশে, আই রেসপেক্ট হার। আমি বিএনপি করি না, মাইন্ডেড, বাট ওনার শি ইজ অ্যান এক্সাম্পল, শি ইজ অ্যান এক্সাম্পল। তো আরেকটা লাস্ট সেকেন্ডে যদি শেষ করেন, একটা মানুষের কমপ্লেন আছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি, মানে 90-র আন্দোলনের পরে করেছে জাতীয় পার্টিকে, এখন করতেছে পোস্ট 24। এটা আমার খুব কষ্ট লাগে, এটা আমার রক্তক্ষরণ হয়। আমি রিকোয়েস্ট করব বিএনপি এই অ্যালিগেশন থেকে যাতে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশ স্বপ্ন থেকে আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।